ওরা বাসায় ফিরেছে কিছুক্ষণ হলো। পালক আর আরশি দাদির সাথে গল্প জুড়ে দিয়েছে। ওরা কি করেছে, কোথায় কোথায় ঘুরেছে সব বলছে। ঈশান বাসার সবার জন্য কিছু না কিছু এনেছে। সবাইকে আনা উপহারগুলো দিয়ে দিয়েছে ও। পালকের তো গিফটের কথা খেয়ালই ছিল না। ঈশান এসেই পরিষ্কারভাবে বলে দিয়েছে সন্ধ্যা থেকে স্ট্রিক্টলি পরীক্ষার প্রস্তুতি করাবে পালক আর পূর্ণকে। বিকেলে বাসায় ফিরে কিছুক্ষণ ঘুমিয়েছিল পালক আর আরশি। বিকেল হতেই ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে ওরা। ড্রয়িং রুমে নৌসিন পালকের দাদির সাথে বসে কারো বিয়ে নিয়ে কথা বলছে। পালক কথাগুলো শুনে উনাদের পাশে এসে বসে বলতে শুরু করে, পালক তোমরা কার বিয়ের কথা বলছো? নৌসিন তোর মামা আর মেঘার কথা বলছিলাম। পালক সত্যি? খুশি হয়ে, মামার বিয়ে কবে? নৌসিন তোদের পরীক্ষার পর। পালক ওয়াও, অনেক মজা হবে। কবে যে পরীক্ষাটা শুরু হবে আর শেষ হবে? মামার বিয়েতে আমি অনেকগুলো ড্রেস কিনব, কিন্তু আগেই বলে দিলাম। আরশি বিয়ে কেন হয়? হঠাৎ আরশির প্রশ্নে সবাই হেসে দেয়। নৌসিন তখন ওকে সহজভাবে বোঝানোর জন্য বলেন, নৌসিন আমরা যাদের অনেক পছন্দ করি, যার সাথে সবসময় থাকতে চাই, তার সাথে থাকার জন্য বিয়ে করতে হয়। বিয়ে হলে আমরা সবসময় তার সাথে থাকতে পারি, কখনো আলাদা হই না। বুঝেছ? আরশি আরশি কি বুঝেছে, কতটুকু বুঝেছে সেটা হয়তো আরশি নিজেও জানে না। কিন্তু নৌসিনের কথা শোনার পর থেকেই ও গভীরভাবে কিছু একটা ভাবা শুরু করে দিয়েছে। পূর্ণ চলে এসেছে। ঈশান বলেছিল যদি সন্ধ্যায় আসতে দেরি হয় তাহলে ওর জন্য স্পেশাল শাস্তি রেডি করবে, সে ভয়ে বিকেলেই চলে এসেছে ও। পূর্ণ কেমন আছেন আন্টি? ব্যাগ রেখে বসে পড়ল। নৌসিন ভালো। তোমার ট্রিপ কেমন কেটেছে? পূর্ণ অনেক ভালো। আমরা তো প্ল্যানিং করেছি পরীক্ষার পরে আবার যাব। পূর্ণ নৌসিনের সাথে কথা বলছে তখনই আরশি হুট করে বলে ওঠে, আরশি আমিও পূর্ণকে বিয়ে করব। ওকে বিয়ে করে আমি সবসময় ওর সাথে থাকব। হঠাৎ এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না কেউ। পূর্ণর চেহারা তো পুরোই হলুদ হয়ে গেছে। কিন্তু সবার কাছে বিষয়টা হাস্যকর হয়ে উঠেছে। নৌসিন আর পালকের দাদির হাসিই থামছে না। নৌসিন আচ্ছা ঠিক আছে, তোমাকে পূর্ণর সাথেই বিয়ে দিব, কিন্তু তার জন্য তো তোমাকে বড় হতে হবে। আরশি পালকের মতো? নৌসিন পালকের মতো। আরশি তাহলে আমি পালকের মতো বড় হয়ে গেলে পূর্ণকে বিয়ে করতে পারব? নৌসিন হ্যাঁ অবশ্যই। পূর্ণ নৌসিন আর আরশি কথোপকথন শুনে আর বসে থাকতে পারল না, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে যায় ও। পূর্ণ আমি ঈশানকে দেখে আসছি। দৌড় দিয়ে। নৌসিন আরে আমি তো মজা করছিলাম। পূর্ণ চলে গেল ছেলেটা। পালক বিয়ের আসর থেকে পালিয়ে গেছে তোমার বর আরও। পালকের কথা শুনে আরেক দফা হাসির ঢেউ বয়ে যায়। সন্ধ্যায় পূর্ণ আর পালককে পড়াচ্ছে ঈশান। একটু ভুল হলেই বই দিয়ে পূর্ণর মাথায় ঠাস ঠাস দিচ্ছে ওঠ। পূর্ণর অবস্থা দেখে পালক বিনা থেমে পিলপিল করে পিঁপড়ের মতো চুপচাপ পড়ছে। ভুলেও কোনো ভুল করছে না ও। বলা যায় না যদি পূর্ণর মার ওর উপর শিফট হয়ে যায়। নিচ থেকে নৌসিন ডাকছে পালককে। উনি সবার জন্য প্যানকেক বানিয়েছেন, সেগুলো নিয়ে আসার জন্য। পালক উঠে যাবে তখনই পূর্ণ দাঁড়িয়ে বলে, পূর্ণ আমি যাচ্ছি। পূর্ণ এক দৌড়ে বাইরে। পালককে কিছু কোয়েশ্চন লিখে দিয়েছিল ঈশান, কিন্তু হয়তো সেগুলো সঠিকভাবে লিখতে পারেনি ও। ঈশান দেখেই ওর কান টেনে ধরে, সাথে সাথে পালক চেঁচিয়ে ওঠে, পালক ঈশান ভাইয়া ব্যথা লাগছে, কান ছেড়ে দাও প্লিজ। ঈশান কত বুঝিয়েছি প্রশ্নটা, তাও বারবার কেন ভুল হচ্ছে তোমার? কান ছেড়ে দিয়ে। পালক ভুল হয়েছে মুখ দিয়ে বললেই তো হয়, কান ধরার প্রয়োজন আছে?
যদি আমার কানটা ছিঁড়ে যায় তখন কে বিয়ে করবে আমাকে? কান ডলতে ডলতে, ঈশান আমি করব। ঈশানের হঠাৎ এমন কথায় পালক হোঁচকিয়ে তাকায় ওর দিকে। ঈশানের মুখে কোনো এক্সপ্রেশন নেই। ও খাতায় প্রশ্নের উত্তর লিখতে ব্যস্ত। পালক ভাবল ঈশান হয়তো মজা করেছে, তাই ও কথাটা ভুলে গেল। এভাবেই দিন কাটতে থাকে আর দেখতে দেখতে ওদের পরীক্ষার দিনও চলে আসে। পরীক্ষার জন্য রেডি হয়ে পালকদের বাসায় চলে আসে ও। পালক সোফায় বসে আছে হাতে স্কুল জুতোগুলো নিয়ে। ঈশান জুতো হাতে না পায় পড়ে। পালক, হাতে নিয়ে বসে আছো কেন? পালক, তুমি জানো না আমি জুতোর ফিতে লাগাতে পারি না। আব্বুর অপেক্ষা করছি, আব্বু এসে লাগিয়ে দিবে। ঈশান, এতটুকুর জন্য আঙ্কেলকে ডিস্টার্ব করা লাগে? দাও আমি লাগিয়ে দেই। পালক, ওকে। পালক জুতোগুলো পরে নেয়, তারপর ঈশান ফিতে লাগিয়ে দেয়। পূর্ণ আর রোদও চলে আসে। ওরা সবাই একসাথে যাবে সিদ্ধান্ত নিয়েছিল। রায়ান ওদের নিয়ে যাবে, তাই গাড়ি বের করতে গেছে ও। আরশি ঘুম থেকে উঠে হাতে টেডি নিয়ে ঢুলতে ঢুলতে নিচে আসে। আরশি, তোমরা শীতের মধ্যে এত সকালে কেন উঠেছ? ঈশান, এত সকাল কোথায়? এখন 8টা বাজে। তুমি ভুলে গেছো আমাদের পরীক্ষা আজকে। আরশি, ও ভুলে গিয়েছিলাম। মানে আজকে তোমাদের স্পেশাল দিন? ঈশান, হুম। আরশি, তাহলে কি তুমি আজকেও রেড কালার আন্ডারওয়্যার পরেছ? আরশির কথায় ঈশান থতমত খেয়ে যায়। রোদ আর পূর্ণ হোঁচকিয়ে একে অপরের দিকে, তারপর ঈশানের দিকে তাকায়। মানে, দুজনে একসাথে বলে ওঠে। পালক নিজের মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে। ঈশান, মানে কিছু না। ও ঘুমের ঘোরে উল্টাপাল্টা বলছে, কথা ঘুরানোর চেষ্টা করে। আরশি, কিন্তু সেদিন। ঈশান, আরু তুমি গিয়ে আরেকটু ঘুমাও। ঘুমের ঘোর কাটেনি তোমার, যাও। আরশিকে ঠেলে ঠুলে উপরে পাঠিয়ে দিল ঈশান। পালককে হাসতে দেখে ওকে বলে ও, ঈশান, আর তুমি? হাসি বন্ধ করো। হাসতে হাসতে দেখা যাবে পড়াগুলো সব খেয়ে ফেলেছে। সাথে সাথে হাসি বন্ধ হয়ে যায় পালকের। নৌসিন সবার জন্য কফি নিয়ে আসে আর ওদের দিয়ে বলে, নৌসিন স্ট্রেস একদম নিবে না, ঠান্ডা মাথায় সবকিছু লিখবে ওকে। নৌসিন ওদের অনেক কিছু বুঝিয়ে বলেন। কিছুক্ষণ পরেই রায়ান চলে আসে আর ওরা রায়ানের সাথে চলে যায় বিদায় নিয়ে। ওদের পরীক্ষা শেষ আজ 1 সপ্তাহ হয়েছে। পালক আর পূর্ণর জন্য তো পরীক্ষা শেষ, ঝামেলা শেষ, কিন্তু ঈশান এখনও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। পালক আর পূর্ণকেও প্রস্তুত করছে নিজ দায়িত্বে। মাঝে মধ্যে তো ওর মনে হয় যেন এত কম বয়সে দুটো বাচ্চা সামলানোর কাজ করছে ও। এই বয়সে মানুষ নিজেই নিজেকে সামলাতে পারে না, আর ও দুটোকে সামলাচ্ছে। দায়িত্বটা বেবিসিটার থেকে কম নয়, পার্থক্য একটাই যে এই কাজের জন্য ওকে কেউ পে করে না। ঈশানের বাবা ফিরোজ সাহেবও ফিরেছেন 3 দিন হল। এখন ঈশানের মনে হচ্ছে ওর পুরো ফ্যামিলি কমপ্লিট। 2 দিন পর ক্রিসমাস, তারপর নিউ ইয়ার। এবার ও সবার সাথে এই দুটোই সেলিব্রেট করতে পারবে। তার উপর পূর্ণ, আরশি আর রোদও তো আছে। পালক, ঈশান, আরশি, পূর্ণ আর রোদ 5 জন ছাদে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। খুব সুন্দর করে সব প্রস্তুত করছে ওরা। ঈশান আর রোদ ওদের গাইড করছে। এরই মাঝে রায়ান আসে। মুখটা মলিন, ওর মনে হচ্ছে খারাপ কিছু ঘটেছে। পালক মামা, দেখো তো ক্রিসমাস ট্রিটা কেমন হয়েছে? সুন্দর না? রায়ান, হুম, অনেক সুন্দর। ঈশান, ঈশান, জি আঙ্কেল বলেন। রায়ান, তোমার বাবা নিচে ডাকছেন তোমাকে। চলো। পালক, কেন ডেকেছেন আঙ্কেল? আমাদের এখনো শেষ হয়নি। ঈশান, ভাইয়া চলে গেলে এটা অসম্পূর্ণ রয়ে যাবে। রায়ান, দরকারি প্রয়োজনে ডেকেছেন পালক।
তোমরা সাজাতে থাকো, ঈশান চলে আসবে। ঈশান: হ্যাঁ পালক, যেভাবে বলেছি করতে থাকো, আর রোদ তো আছেই, আমি চলে আসব এক্ষুনি। পালক বিরক্ত হয়ে কাজে মনোযোগ দিল। ঈশান ওর বিরক্তিকর মুখের ভাব দেখে হালকা হেসে নিচে চলে গেল রায়ানের সাথে। নিচে ড্রয়িং রুমে ফিরোজ সাহেব, নৌসিন, পালকের বাবা সবাই বসে আছে। সবাইকে বেশ চিন্তিত লাগছে। ঈশানা আসতেই ওর বাবা দাঁড়িয়ে ওর সামনে আসে। সবাইকে চিন্তিত দেখে ঈশানের বুঝতে বাকি রইল না যে খারাপ কিছু ঘটেছে। ঈশান: কিছু হয়েছে বাবা? কোনো সমস্যা? ফিরোজ: ঈশান, তোমার মা। ঈশান: উনি আবার কোনো ঝামেলা করেছেন? বিরক্তিকর ভাব নিয়ে: উনি এমন কেন? নিশ্চয়ই আবার কোনো ঝামেলা পাকিয়েছেন উনি, তাই না? কি করেছেন এবার? ফিরোজ: ও কোনো ঝামেলা করে না ঈশান, একটু আগে কল এসেছিল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। ফিরোজ সাহেবের কথাগুলো শুনে ঈশান যেন বাকরুদ্ধ হয়ে যায়। এই কথাগুলো শোনার জন্য ও মোটেও প্রস্তুত ছিল। অজান্তেই, অনিচ্ছা সত্ত্বেও চোখের কোণে পানি চলে এসেছে ওর। মনে হচ্ছে পৃথিবীটা থমকে গেছে ওর। হাজার হলেও মা তো মাই, জন্ম দিয়েছে ওকে। মায়ের সাথে রাগ করলেও তাকে তখনও ঘৃণা করা যায় না। ফিরোজ সাহেব বুঝতে পারছেন ঈশানের অবস্থা, কিন্তু উনার কাছে বলার মতো আর কিছু নেই। নৌসিন দ্রুত এসে ঈশানেকে আগলে ধরেন। নৌসিন: ঈশান বাবা, কিছু হবে না তোমার মায়ের, ঠিক হয়ে যাবেন উনি। ফিরোজ: ঈশান বাবা, একদম দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করছি, আমরা কালই যাব ওখানে। ঈশান কিছু বলল না, শুধু মাথা নাড়াল। দরজার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনে ফেলে পালক। সব কিছু বাদে ওর কানে শুধু একটা কথাই বারবার প্রতিধ্বনি তুলছে: ঈশান চলে যাবে। পালক: ঈশান ভাইয়া চলে যাবে? ভয় ভয় চোখ থেকে পানি পড়ছে পালকের। চুপচাপ কিছু না বলে নিজের রুমে চলে আসে ও। দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কান্না করছে পালক, যেন ওর কান্নার শব্দ কেউ শুনতে না পায়। রাতে নৌসিন খাবার নিয়ে পালকের রুমে আসেন। উনি তখন পালককে লুকিয়ে কথা শুনতে দেখে ফেলেছিলেন, কিন্তু তখন উনি পালকের কাছে আসেননি, কারণ উনি চেয়েছেন পালক যেন নিজে নিজেকে সামলায়। পালক সোফায় বসে আছে, মুখ মলিন করে। চোখ দেখেই বোঝা যাচ্ছে কতটা কান্না করেছে ও। একটু পর পর হিচকি তুলছে পালক। কান্না করলে হিচকি উঠে যায় পালকের, যেটা সহজে ঠিক হতে চায় না। নৌসিন: আমার মামুনিটা দেখি আজ অনেক কান্না করেছে, এত কিসের কষ্ট আমার রাজকন্যার? পালকের পাশে বসে মাকে পাশে পেয়ে কান্না থামাতে পারে না পালক, উনাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় ও। পালক: ঈশান ভাইয়া কি সত্যি চলে যাবে আম্মু? নৌসিন: আগে কান্না থামাও, তারপর বলবো। নৌসিন পালকের চোখ মুছে দিয়ে ওকে খুব যত্ন সহকারে বুকে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন। নৌসিন: আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও মামনি। যদি ঈশানের জায়গায় তুমি থাকতে আর ওর আম্মুর জায়গায় আমি, তাহলে কি তুমি আমার কাছে যেতে না? এটা জেনেও যে আমি কষ্টে আছি, তুমি কি পারতে আমার উপর রেগে থেকে আমার কাছ থেকে দূরে থাকতে? পালক: কিন্তু তুমি আর ওই পচা আন্টি এক না। তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু উনি ঈশান ভাইয়াকে ভালোবাসেন না। উনি ফেলে চলে গিয়েছিলেন ঈশান ভাইয়াকে। উনি পচা। নৌসিন: এভাবে বলে না আম্মু, সব মাই তার সন্তানদের অনেক ভালোবাসে। হয়তো উনি ভুল করেছেন, তবুও মা তো মাই। তাছাড়া ঈশান তো আর সারা জীবনের জন্য যাচ্ছে না, উনি সুস্থ হলেই চলে আসবে ও। পালক: পচা আন্টি যদি আসতে না দেয়? নৌসিন: ঈশান যদি চলে আসতে চায় তাহলে কেউই ওকে জোর করে ওখানে রাখতে পারবে না আম্মু। পালক: কিন্তু ঈশান ভাইয়া তো কখনোই ওখানে থাকতে চাইবে না।
তার মানে পচা আন্টিও উনাকে আটকে রাখতে পারবে না, তাই না? খুশি হয়ে নৌসিন হুম। পালক, এই খাবার কার জন্য আম্মু? নৌসিন ঈশানের জন্য। ও কিছু খায়নি দুপুরে, এখনো খেতে আসেনি। তুমি তো জানো ওর মন খারাপ। কিন্তু আমি জানি তুমি বললে অবশ্যই ও খাবার খাবে আর ওর মনও ভালো হবে। পালক, আমি এখনই ঈশান ভাইয়াকে খাইয়ে দিয়ে আসছি। নৌসিন সাবধানে। পালক হুম। পালক চলে যায়। কিন্তু নৌসিনের মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। পালককে তো বুঝিয়ে দিলাম, কিন্তু যদি ঈশান না ফিরে তাহলে কিভাবে সামলাবো ওকে আমি? এইদিকে রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ঈশান। আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। পালক এসে টেবিলে খাবারের ট্রেটা রেখে ঈশানের সামনে দাঁড়ায়। ঈশান পালকের উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তারপর বলে, ঈশান, পালক আমি। ঈশানকে থামিয়ে দিয়ে পালক বলতে শুরু করে, পালক, জানি আমি তোমার আম্মু অসুস্থ, তাই তুমি কাল উনাকে দেখতে যাবে, তাই তো? ঈশানের চোখ ছলছল করছে, মাথা নাড়িয়ে সম্মতি জানায় ও। পালক, তুমি ভাবছ তুমি যাবে শুনে আমি রাগ করব, তাই না? আমি কি এত পচা? তুমি আমাকে অনেক পচা ভাবো, তাই না? মন খারাপ করে ঈশান, না পালক, আমি এমন কিছুই ভাবছি না। আর কে বলল তুমি পচা? তুমি আমার কাছে বেস্ট। আমি জানি তুমি রাগ করবে না, কিন্তু কষ্ট পাবে। পালক, হ্যাঁ কষ্ট পেয়েছি, কিন্তু পরে আম্মু বুঝানোর পর কষ্টগুলো ফুর করে উড়ে গেছে। ঈশান কি বলেছে আন্টি? পালক, এটাই যে তুমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছ না। তোমার আম্মু সুস্থ হলেই তুমি ফিরে আসবে, তাই না? ঈশান হুম। পালক, তাহলে সমস্যা কোথায়? বলতে গেলে তুমি তো বেড়াতে যাচ্ছ, তাই না? আর তাছাড়া রেজাল্ট দিতে তো অনেক দেরি। তুমি তো তার আগেই ফিরে আসবে, তারপর আমরা একসাথে একই ইউনিভার্সিটিতে ভর্তি হব। ঈশান হুম। আমি কথা দিচ্ছি। পালক, তাহলে এখন খেয়ে নাও, না হলে দেখা যাবে তুমিও অসুস্থ হয়ে যাবে। আর তুমি অসুস্থ হলে তোমার আম্মুর খেয়াল কিভাবে রাখবে? ঈশান ঠোঁটে হাসি টেনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে পালকের দিকে। পালক, এভাবে তাকিয়ে কি দেখছ? আমার মুখে কিছু লেগে আছে? ঈশান, উহু, দেখছি পিচ্চি। পালক কতটা বুদ্ধিমতী হয়ে গেছে। পালক, আমি ছোট থেকেই বুদ্ধিমতী। ভাব নিয়ে ঈশান হেসে খেতে বসে। পালকও বসে ওর পাশে। ঈশান খাবার হাতে নিয়ে সবার আগে পালকের মুখের সামনে তুলে, পালক, আমার ক্ষুধা লাগেনি, তুমি খাও। কথা বলার সাথে সাথে পালকের পেট থেকে গুড়গুড় শব্দ হয়। পালক চুপ করে যায়, তারপর হঠাৎ দুজনেই একসাথে হেসে ওঠে। ঈশান, তোমার খিদে পায়নি, কিন্তু তোমার পেটের ইঁদুরগুলোর তো পেয়েছে। ওদের জন্য হলেও খেয়ে নাও। পালক হেসে ঈশানের হাত থেকে খেয়ে নেয়। পালকের হাসিটা ঈশানের কাছে পৃথিবীর সবচেয়ে মুগ্ধকর জিনিস। কিন্তু আজ ওর মনে অদ্ভুত একটা ভয় কাজ করছে। মনে হচ্ছে এই হাসিটা আর দেখতে পারবে না ও। এত বছরে প্রথমবার পালকের থেকে দূরে যাচ্ছে ঈশান। এই দূরে যাওয়াটা ওদের মাঝে দূরত্বের সৃষ্টি যেন না করে। বাড়ির বাইরে গাড়ি দাঁড় করানো আছে। ফিরোজ সাহেব আর পালকের বাবা সব লাগেজ আর ব্যাগ গাড়িতে তুলছেন। পালক শুধু দেখছে দাঁড়িয়ে। ওকে বাইরে দিয়ে শান্ত দেখালেও ও খুব কষ্টে নিজের কান্না আটকে রেখেছে। রোদ আর পূর্ণ দুজনেই এসেছে আরশি আর ঈশানকে বিদায় জানাতে। আরশি সবার আগে নিচে নেমে আসে। ওর মুখটা চুপসে গেছে। দেখে বুঝাই যাচ্ছে ও যেতে চাচ্ছে না। আরশি এসে পালকের পাশে দাঁড়ায়। আরশি আসতেই পূর্ণ ওর সামনে এসে দাঁড়ায়। পূর্ণ, টারু। পূর্ণর ডাকে আরশি চোখ তুলে ওর দিকে তো আকায়। ওর চোখ দুটো ছলছল করছে। পূর্ণ, আরে তুমি কান্না করছো কেন? আরশি, আমি যাব না। মুখ ফুলিয়ে
পূর্ণ এভাবে বলে, না আরশি, তোমার আম্মু অসুস্থ। আরশিট জানি, কিন্তু আম্মু তোমাদের পছন্দ করেন না। হয়তো উনি আমাকে আর এখানে আসতে দিবেন না। কান্না জড়িত কণ্ঠে, আর আমি চলে গেলে তুমি নিশ্চয়ই আমাকে ভুলে যাবে, তাই না? পূর্ণকে বলল, আমি তোমাকে ভুলে যাব? তোমার মতো এত কিউট একটা মেয়েকে কি ভোলা যায়? আমি কখনো তোমাকে ভুলব না। আরশি প্রমিস। পূর্ণ প্রমিস। তাহলে আর কান্না করো না। এই দেখো আমি কি এনেছি তোমার জন্য। আরশি কি? কৌতূহল নিয়ে পূর্ণ একটা গিফট বক্স এগিয়ে দেয় আরশিকে। আরশি খুশি হয়ে বক্সটা নিয়ে নেয়। আরশি কি এটাতে? পূর্ণর বাসায় গিয়ে খুলে দেখো। আরশি ওকে। পূর্ণ, আর হ্যাঁ, আমাকে প্রমিস করো তুমি আর কখনো কান্না করবে না। তোমার এই কিউট চোখে কান্না একদম মানায় না। বাসায় গিয়ে ভালো করে লেখাপড়া করবে আর সবসময় হাসি খুশি থাকবে। পূর্ণর কথায় আরশি নিজের চোখ মুছে নেয়, তারপর বলে, আরশি তাহলে তুমিও আমাকে একটা প্রমিস করো। পূর্ণ, কি প্রমিস? আরশি, তুমি অন্য মেয়েকে বিয়ে করবে না। তুমি শুধু আমাকে বিয়ে করবে। আরশির কথায় পূর্ণ হোঁচকিয়ে যায়। আরশি কথাগুলো লজ্জায় ফেলে দিয়েছে ওকে। পূর্ণকে চুপ থাকতে দেখে আরশি আবার বলে ওঠে, আরশি প্রমিস করো। আমি খুব শীঘ্রই ফিরে আসব। ফিরে এসে তোমাকে বিয়ে করব আমি। পূর্ণ ধীরে বলো, আরশি কেউ শুনে ফেলবে। আশেপাশে তাকিয়ে, আরশি শুনুক, তাতে কি হয়েছে? পূর্ণ, তুমি এখনো ছোট, বুঝবে না। আমার কথা মন দিয়ে শোনো আগে, ঠিক আছে? আরশি, কি কথা? পূর্ণ, দেখো আরু, তুমি এখনো অনেক ছোট, অবুঝ। কিন্তু যখন তুমি বড় হবে, বুঝতে শিখবে, তখন জানবে যে বিয়ে কি জিনিস। এটা কোনো পুতুল খেলা না। হয়তো ফিউচারে তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে। তখন এই প্রমিসের কথা মনেও থাকবে না তোমার। তাই বলছি, আগে বুঝতে শিখ। আরশি, না, আমি অন্য কাউকে চাই না, আমি তোমাকে চাই, আর সব সময় তোমাকেই চাইব, সত্যি। তুমি প্রমিস করো আমায়। হাত বাড়িয়ে দিয়ে পূর্ণ কি করে আরশিকে বুঝাবে তা ভেবে পাচ্ছে না। এর মাঝেই ঈশান চলে আসে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে ঈশান, তারপর রোদের সামনে এসে থামেও। রোদ ভালো থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। ঈশান, হুম। কিন্তু যাওয়ার আগে কিছু বলতে চাই তোমাকে। রোদ বলো। ঈশান, আমার অনুপস্থিতিতে পালক আর পূর্ণর খেয়াল রাখবে। আমি জানি আমার পরে একমাত্র তুমিই যে ওদের দুজনকে সামলাতে পারে। তাই ওদের দুজনের দায়িত্বটা তোমাকে দিতে চাচ্ছি আমি। রোদ, এটা আবার বলা লাগে? কথা দিচ্ছি তোমার থেকেও ভালো করে ওদের খেয়াল রাখব। হেসে ঈশান, জানি তুমি পারবে। এজন্যই তো দায়িত্বটা তোমাকে দিয়েছি। ঈশান রোদের সাথে কথা শেষ করে পূর্ণর কাছে আসে। পূর্ণ জড়িয়ে ধরে ঈশানকে। পূর্ণ, তাড়াতাড়ি ফিরে আসবি। তুই কিন্তু প্রমিস করেছিস একসাথে এক ইউনিভার্সিটিতে ভর্তি হব আমরা। তোকে ছাড়া হয়তো পারবো না আমি। ঈশান, হুম। আর তুই স্টাডিতে ফোকাস করবি। না হলে ফিরে এসে উত্তম মাধ্যম দিব একদম। সব শেষে ঈশান পালকের কাছে আসে। পালক মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। ঈশান পালকের চুলে হাত বুলিয়ে ওকে ডাক দেয়, ঈশান, পালক। পালক হুম। নিচে তাকিয়েই, ঈশান, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে তুমি কান্না করবে না। পালক, আমি কান্না করছি না তো। গলা ভারী হয়ে গেছে। ঈশান, সত্যি? পালক মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ফিরোজ সাহেব গাড়িতে উঠে বসে আরশি আর ঈশানকে ডাকেন। ফিরোজ, চলো ঈশান, আরশি মামনি আসো। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর পালককে কিছু না বলে জড়িয়ে ধরে, কিন্তু পালক এখনও ওভাবেই আছে।
ঈশান আই প্রমিস পালক দ্রুত ফিরে আসব। পালক তুমি নিজের প্রমিস ভাঙলে আমি কখনো তোমার সাথে কথা বলবো না। ঈশান আমি নিজের প্রমিস ভাঙবো না। হেসে আরশি তুমি আমাকে প্রমিস না করলে আমি যাব না। জেদ করে পূর্ণ বাধ্য হয়ে প্রমিস করে বসে আরশিকে। পূর্ণ আচ্ছা ঠিক আছে প্রমিস করলাম, কিন্তু তুমিও প্রমিস করো এই কথাটা তুমি কাউকে বলবে না, এটা আমাদের সিক্রেট। ঠিক আছে। আরশি খুশি হয়ে মাথা নাড়িয়ে ঈশান আর আরশি গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠতেই ঈশান আরশিকে প্রশ্ন করে, ঈশান কোনো প্রমিসের কথা বলেছিলে পূর্ণর সাথে? আরশি এটা আমাদের সিক্রেট। পূর্ণর দিকে তাকিয়ে ঈশান সিক্রেট? হেসে ঈশান পালকের দিকে তাকায়। ও এখনো আগের ন্যায় মাথা নিচু করে আছে। গাড়ি চলতে শুরু করে। পালক এবার মাথা তুলে তাকায়। চোখ দুটো লাল হয়ে আছে ওর। এজন্যই এতক্ষণ নিচে তাকিয়েছিল পালক, কারণ ও কথা দিয়েছিল ঈশানকে যে ও কান্না করবে না। ঈশান 2 আঙ্গুল দিয়ে স্মাইলি বানিয়ে পালককে হাসতে বলে। পালকের চোখে পানি থাকা সত্ত্বেও ঠোঁটে হাসি টানে ও। দেখতে দেখতে গাড়িটি ওদের সবার চোখের আড়াল হয়ে যায়। কিছুটা দূর যেতেই বুকের বা পাশটায় ব্যথা অনুভব করছে ঈশান। মনে হচ্ছে নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। ওর চোখ দুটোও ভিজে গেছে। আরশি নিজের মাথা ঈশানের কাঁধে রেখে চোখ বন্ধ করে ফেলে। ঈশানও খুব যত্নসহ আগলে রাখে নিজের বোনকে। রাতে নৌশিন ঈশানদের ফ্ল্যাটে তালা দিয়ে নিচে নেমে আসতে নিলেই দেখেন পালক সিঁড়ির কিনারে দাঁড়িয়ে আছে। নেমে পালকের মাথায় হাত বুলিয়ে দেন নৌশিন। নৌশিন কয়েকদিনই তো মামুনি, ঈশান ফিরে আসলে আর এই তালার প্রয়োজন পড়বে না। পালক মাথা নাড়িয়ে। পরের দিন ক্রিসমাস। আজকে পালকের সবচেয়ে পছন্দের ফেস্টিভ্যাল এটা। তাই ওর জন্য প্রত্যেক বছর ক্রিসমাস উপলক্ষে পার্টি দেন পালকের বাবা মা, কিন্তু এবার ঈশান না থাকায় কোনো পার্টির আয়োজন করা হয়নি। পালক সকাল থেকেই ওর বাবার ফোন নিয়ে বসে আছে ঈশানের কলের অপেক্ষায়, কিন্তু ফোন আসছে না। সারাদিন শেষে সন্ধ্যা এখন। ছাদে ক্রিসমাস ট্রিটার পাশে বসে আছে পালক মন খারাপ করে। ক্রিসমাস ট্রিটা সত্যিই অসম্পূর্ণ রয়ে গেছে। হঠাৎ কারো দৌড়ে আসার শব্দ পায় পালক। সামনে তাকিয়ে দেখে পূর্ণ আর রোদ। হাতে ট্রি সাজানোর জিনিসপত্র ওদের। পূর্ণ, পালক আজকে ক্রিসমাস আর তুই এভাবে মুখ গোমরা করে বসে আছিস। নট ফেয়ার। রোদ হ্যাঁ পালক, এই নাও সাহায্য করো আমাদের। একটু পরেই ক্রিসমাস শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হবে। পালক আমার ভালো লাগছে না। পূর্ণ ঈশানের জন্য, তাই তো? ঈশান নেই তো কি হয়েছে, আমরা তো আছি। এখন কি ঈশান নেই বলে আমরাও তোর ফ্রেন্ড না? পালক একদম না, তোমরা তো আমার বেস্ট ফ্রেন্ড। রোদ তাহলে মুখে হাসি ফুটিয়ে নাও আর আমাদের সাহায্য করো। ঈশান আমাকে তোমাদের দায়িত্ব দিয়েছে, এখন যদি ও জানতে পারে যে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি, কি মুখ দেখাবো ওকে আমি? পূর্ণ একদম। পালক আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে আমাকে। ঠোঁটে হাসি টেনে রোদ এই তারাগুলো। পূর্ণ আর রোদ সফলভাবে পালককে মানিয়ে নেয়। 3 জন মিলে এখন ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। রাত 11:30। সবাই ক্রিসমাস ট্রির সামনে বসে আছে, তখনই রায়ান আসে। রায়ান, ঈশান কল করেছে, তাড়াতাড়ি চলো। পালক সত্যি? খুশি হয়ে রোদ, পালক, পূর্ণ দ্রুত নিচে নেমে আসে। কম্পিউটারে ভিডিও কলে ফোন করেছে ঈশান। পালক, ঈশান ভাইয়া, মেরি ক্রিসমাস। চেয়ারে বসে ঈশান, কি ভেবেছিলে আমাকে ছেড়েই ক্রিসমাস পালক করবে? রোদ একদম না। পূর্ণ, আমরা তো তোর কলের অপেক্ষাই করছিলাম। পালক, তোমার আম্মু কেমন আছেন?
ঈশান উনার অবস্থা এখনো স্টেবল না, কিন্তু ডক্টর বলেছেন ঠিক হয়ে যাবেন। পালক তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন উনি। ঈশান পালক আচ্ছা আরশি কোথায়? ঈশান ওর বাবার সাথে বাসায়। পালক তুমি হসপিটালে একা? চিন্তিত হয়ে ঈশান একা কোথায়? ডক্টর নার্স সবাই আছে। পূর্ণ আচ্ছা ঈশান ওখানে কি স্নোফল হচ্ছে? ঈশান হ্যাঁ অল্প অল্প। ওয়েট দেখাচ্ছি। ঈশান কম্পিউটার ঘুরিয়ে বাইরের দৃশ্যটা দেখায় ওদের। 6 বছর পর ডক্টর নুহা নিজের কেবিনে বসে পেশেন্টদের কিছু ফাইল চেক করছেন। এমন সময় একজন নার্স কেবিনে আসে উনার। নার্স ম্যাম। নুহা হ্যাঁ বলো। নার্স মিসেস সাবিনা তার ছেলেকে নিয়ে এসেছেন, কিন্তু ডক্টর এখনো আসেননি। আমি বললাম অন্য ডক্টরকে দিয়ে ট্রিটমেন্ট করাতে, কিন্তু বাচ্চাটা রাজি হচ্ছে না। বলছে ওর রেগুলার ডক্টরের কাছেই ট্রিটমেন্ট করবে। নুহা কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন উনি? নার্স ডক্টর পালক। নুহা ওহ আচ্ছা, তুমি এক কাজ করো, বাচ্চাটাকে কেবিনে নিয়ে যাও, পালক চলে আসবে এখনই। নার্স জি। নার্স চলে যেতেই নুহা নিজের ঘড়ি চেক করেন। 9টা বাজতে এখনো 5 মিনিট আছে। ক্লিনিকের টাইম সকাল 9টা থেকে শুরু হয়, আর উনি জানেন পালক ঠিকই সময় মতো চলে আসবে। এইদিকে ক্যাব থেকে নেমে ভাড়া দিয়ে এক প্রকার দৌড়ে ক্লিনিকে প্রবেশ করে পালক। লিফটে 3rd ফ্লোরের বাটন চাপে ও। দৌড়ে আসার ফলে হাঁপিয়ে উঠেছে পালক। খোলা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ফোনের স্ক্রিন সামনে ধরে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নেয় ও। লিফট খুলতেই হাতে থাকা এপ্রনটা গায়ে জোড়াতে জোড়াতে বেরিয়ে আসে পালক। উদ্দেশ্য নিজের কেবিন। কেবিনের দরজা খুলতেই একটা ছোট্ট পিচ্চিকে বসে থাকতে দেখে পালক। ঠোঁটে হাসি টেনে তার সামনে গিয়ে বসে ও। পালক গুড মর্নিং সানি। পিচ্চিটা নাক ফুলিয়ে উত্তর দেয় পালককে। সানি তুমি লেট। পালক আমি লেট না, তুমি তাড়াতাড়ি এসেছ। সানি নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিক 9টা বাজে। সানি তো কি করব, আমার খুব ব্যথা করছিল তাই। গালে হাত দিয়ে। পালক সত্যি খুব ব্যথা করছে? সানি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পালক হাতে গ্লাভস পরে সানিকে বলে। পালক হা করো দেখি কি হয়েছে। সানি হা করে আর পালক ওর ট্রিটমেন্ট শুরু করে। সবকিছু শেষ হতেই পালক বলতে শুরু করে, পালক হয়ে গেছে। সানি সত্যি হয়ে গেছে? অবাক হয়ে একটুও ব্যথা লাগেনি। পালক কারণ তুমি অনেক স্ট্রং। এখন কয়েকদিন চকলেট থেকে দূরে থাকবে, ঠিক আছে? সানি পালক গুড বয়। সানি ওর আম্মুর সাথে চলে যায়। পালক দীর্ঘ শ্বাস ফেলে গ্লাভস খুলে নিজের চেয়ারে বসে পড়ে। টেবিলে পেশেন্টদের লিস্ট রাখা। পালক লিস্টগুলো চেক করছে, এমন সময় বাইরে থেকে কান্নার শব্দ পায় ও। পালক কান্না করছে কে? উঠে কেবিনের দরজা খুলে ও। কেবিনের বাইরে একটা ছোট মেয়ে কান্না করছে। ওর মা বুঝিয়ে জোর করে কোনোভাবেই কেবিনে নিয়ে আসতে পারছে না তাকে। হয়তো মেয়েটা ভয় পাচ্ছে ডেন্টিস্টের কাছে আসতে। মেয়েটাকে দেখে পালকের নিজের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ও নিজেও এমন ভয় পেত ডেন্টিস্টদের, কিন্তু আজকের পরিস্থিতি ও নিজেই একজন ডেন্টিস্ট। পালক মেয়েটার দিকে এগিয়ে যায়। তারপর ওর সামনে ঝুঁকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পালক কান্না করছো কেন? আমি ডক্টরের কাছে যাব না, কাঁদতে কাঁদতে উত্তর দিল মেয়েটি। পালক ভয় করছে? মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পালক হালকা হেসে মেয়েটির হাত ধরে বলে, পালক ভয়ের কিছু নেই, চলো আমার সাথে। মেয়েটিকে সিটে বসিয়ে ওর সামনের চেয়ারে বসে পালক
নার্স পালকের সামনের টেবিলে প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখছে। পালক মেয়েটিকে কথায় ব্যস্ত রেখেছে যেন ও ভয় না পায়। পালক, আচ্ছা তোমার নাম কি? ইস্যু, মেয়েটি উত্তর দিল। পালক, বাহ, তোমার নামটা তো খুব সুন্দর, একদম তোমার মতো। তাহলে ইস্যু, তুমি কি গল্প শুনতে পছন্দ করো? ইস্যু, হুম, অনেক। পালক, তাহলে হা করে চোখ বন্ধ করে রাখো, আমি তোমাকে সুন্দর একটা গল্প শোনাবো, ঠিক আছে? ইস্যু, কি গল্প? পালক, পিনোকিও এর নাম শুনেছ তুমি? ইস্যু, না তো। পালক, একটা মজার ব্যাপার জানো, পিনকিউ যতবার মিথ্যা কথা বলতো তার নাকটা ততই লম্বা হয়ে যেত। ইস্যু, সত্যি? অবাক হয়ে, কিন্তু কিভাবে? পালক, তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি তোমাকে পুরো গল্পটা বলবো। ইস্যু গল্প শোনার জন্য পালকের কথা মতো চোখ বন্ধ করে হা করল। পালক ইস্যুকে গল্প বলছে আর ওর ট্রিটমেন্ট করছে। গল্প শেষ হওয়ার সাথেই পালকের কাজও শেষ হয়ে যায়। পালক, ইস্যু, এখন চোখ খুলো। গল্পটা কেমন ছিল? ইস্যু, অনেক ভালো। আরে, আমার ব্যথাও চলে গেছে, বুঝতেও পারিনি। অবাক হয়ে, তুমিও কি ম্যাজিশিয়ান? পালক, হুম। আমি তোমার মতো কিউট কিউট বাচ্চাদের ব্যথা দূর করার ম্যাজিশিয়ান। মজা করে। ইস্যুর আম্মুর সাথে কথা বলে তাকে সবকিছু বুঝিয়ে দেয় পালক, আর প্রেসক্রিপশনও দিয়ে দেয়। উনারা চলে যেতেই পালক ওর চেয়ারে বসে পড়ে। টেবিলে রাখা ফটো ফ্রেমের দিকে চোখ যায় ওর। পালকের টেবিলে দুটো ফ্রেম, একটা ওর ফ্যামিলি ফটো আর আরেকটা রোদপূর্ণ আর ওর ইউনিভার্সিটির শেষ দিনে এই ছবিটা তুলেছিল ওরা। যখন পালক ইস্যুকে গল্পটা বলছিল ওর চোখে বারবার ঈশানের চেহারা ভাসছিল। খুব কষ্টে নিজেকে সামলে কাজে মনোযোগ দিয়েছে পালক। পালক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়, তখনই নুহা কেবিনে প্রবেশ করেন। নুহা, রাতে ঘুম হয়নি বুঝি, তাই ক্লিনিকে এসে ঘুমাচ্ছ? নুহার আওয়াজ শুনে চোখ খুলে সোজা হয়ে বসে পালক, তারপর মজা করে বলে। পালক, না, আসলে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা অর্ধেক দেখতেই ঘড়ির অ্যালার্মে স্বপ্ন ভেঙে গেল। তাই ভাবলাম অসম্পূর্ণ স্বপ্নটা এখন পূর্ণ করে ফেলি। নুহা, তো আমি কি জানতে পারি কি এমন দেখেছ তুমি স্বপ্নে? পালক, অবশ্যই। আমি দেখেছি আপনি রিটায়ারমেন্ট নিচ্ছেন। আর আপনার পজিশনটা আমি নিয়ে নিয়েছি। নুহা, মজা করছো আমার সাথে? ভুলো না তোমার সিনিয়র আমি। হেসে, এত বড় হয়ে ডক্টর হয়ে গেছো কিন্তু এখনো তোমার দুষ্টুমি কমে না। পালকের গাল টেনে। পালক, দুষ্টুমি কমবে কেন? কাজ কাজের জায়গায় আর আমার দুষ্টুমি দুষ্টুমির জায়গায়। নুহা, হুম। কিন্তু আমি তোমাকে একটা গুড নিউজ দিতে এসেছিলাম। পালক, কি গুড নিউজ? আপনি সত্যি রিটায়ার হচ্ছেন? মজা করে নুহা। পালক, পালক, জাস্ট কিডিং। আপনি বলুন। নুহা, ক্লিনিকের কমিটির সদস্যরা আজকে মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছে। পালক, কি সিদ্ধান্ত? নুহা, তোমাকে ক্লিনিকের পার্মানেন্ট ডক্টর করেছেন তারা। তার মানে তুমি আর এখন কোনো ইন্টার্ন নও, একজন সিনিয়র ডেন্টিস্ট এই ক্লিনিকের। পালক, কি সত্যি? খুশি হয়ে পালক নুহাকে জড়িয়ে ধরে। 1 বছর ধরে এই ক্লিনিকে ইন্টার্নশিপ করছে পালক, আর আজ অবশেষে ও একজন ডেন্টিস্ট হতে পেরেছে। নুহা, কিছু কাজ বাকি আছে, কমপ্লিট হলেই আমি তোমাকে জানাবো। পালক, হুম। আচ্ছা ম্যাম, যেহেতু আজকে আমার জন্য এত স্পেশাল একটা দিন, তাহলে কি আমি হাফ টাইম ছুটি পেতে পারি? নুহা, ভেবে, অবশ্যই। পালক, থ্যাংক ইউ। খুশি হয়ে পালক নুহাকে বিদায় দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ক্লিনিক থেকে। নুহা, সেদিন ছিল যখন তুমি আমার পেশেন্ট ছিলে, আর আজকের দিন তুমি এই ক্লিনিকের ডক্টর। সময় কত দ্রুত এগিয়ে যায় আর বদলে দেয় কত কিছু।
মনে মনে। এইদিকে পালক ক্লিনিক থেকে বের হতেই চমকে যায়। রোদ ওর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে অনেকগুলো রং বেরঙের বেলুন, আরেক হাতে ফোন টিপছে। ক্লিনিকের বাইরের সব নার্স আর মেয়েরা ওর দিকেই তাকিয়ে কানাকানি করছে। কিন্তু রোদের এতে কোনো মনোযোগ নেই, ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। পালক উহু উহু রোদের সামনে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে। পালকের কণ্ঠ শুনতাই ফোন থেকে চোখ সরিয়ে সোজা হয়ে দাঁড়ায় রোদ। পালক, জনাব রোদ এই সময় এখানে কি করছে জানতে পারি? রোদ অবশ্যই জানতে পারেন। জনাব রোদ এখানে তার ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ডকে পিক করতে এসেছে। পালক, ও রিয়েলি? তাহলে কোথায় সে? রোদ, সে সুন্দরী জনাবা, ঠিক আমার সামনে দাঁড়িয়ে, মাথা ঝুঁকিয়ে। রোদের কথা শুনে পালক হেসে দেয়। তারপর বেলুনগুলো দেখিয়ে বলে, পালক এগুলো কার জন্য? রোদ, অবশ্যই তোমার জন্য। এগিয়ে দিয়ে পালক, থ্যাংক ইউ। বেলুনগুলো নিয়ে পালক আর রোদ কথা বলছে। মাঝে মধ্যে পালকের চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে রোদ। ওদের দুজনের উপরই সবার নজর। ক্লিনিকের সামনে কয়েকজন নার্স দাঁড়িয়ে কথা বলছে ওদের নিয়েই। এটা কি ডক্টর পালকের বয়ফ্রেন্ড? প্রথম জন বলল। হুম, প্রতিদিন দেখি উনাকে, পালক ম্যামকে নিতে আসেন। আর প্রতিদিন কিছু না কিছু তো আনেনি। আজকে বেলুন এনেছেন, কত কিউট লাগছে। দ্বিতীয় জন। হ্যাঁ, আমারও যদি একটা এমন বয়ফ্রেন্ড থাকত। এমন বয়ফ্রেন্ড পেতে হলে আগে এমন গার্লফ্রেন্ড হতে হয়, পেছনে থেকে ডক্টর নুহা বলেন। নুহার কণ্ঠ শুনে সবগুলো হোঁচকিয়ে পেছনে তাকায়। নুহা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন না দেখে ভিতরে গিয়ে যার যার কাজ করো। সবগুলো নুহার ধমক শুনে সুরসুর করে ভিতরে চলে যায়। নুহা, কবে যেন এদের নজর লেগে যায় আমার বাচ্চাদের উপর। বিরক্তি নিয়ে নুহা ওদের দিকে তাকিয়ে মৃদু হেসে ভিতরে চলে যান। পালক, আমার কাছে একটা গুড নিউজ আছে তোমার জন্য। আজকে রোদ, স্টপ। পালককে চুপ করিয়ে দিয়ে, কিছু বলবে না তুমি? পালক, কিন্তু কেন? অবাক হয়ে রোদ, আগে আমরা একটা স্পেশাল জায়গায় যাব, তারপর তোমার গুড নিউজ শুনব। পালক, কোথায় যাব? রোদ গেলেই দেখতে পাবে। পালকের হাত থেকে বেলুনগুলো নিয়ে গাড়ির পেছনের সিটে রেখে দিল রোদ। তারপর সামনের সিটের দরজা খুলে দেয় ও পালককে বসার জন্য। পালক বসতেই গাড়ি স্টার্ট দেয় রোদ। গাড়ি এসে থামে থ্রি বার্ড ক্যাফের সামনে। পালক একটু অবাক হল না। সাধারণভাবে বলল ও। পালক, ক্যাফে? রোদ হুম মাথা নাড়িয়ে। পালক আর রোদ ক্যাফের দরজা খুলতেই জোরে শব্দ হয়। পালক চমকে নিজের কান ধরে নেয়। পালকের উপর কালার পেপারের টুকরোগুলো পড়ছে। পালক সামনে তাকিয়ে দেখে পূর্ণ আর ওর স্টাফরা দাঁড়িয়ে আছে। পালককে দেখে সবাই জোরে চেঁচিয়ে বলে, কংগ্রেচুলেশন পালক। পালক অবাক সবার কাজে। একজন বড় একটা কেক নিয়ে আসে পালকের সামনে। পালক অবাক হয়ে প্রশ্ন করে পূর্ণকে। পালক, এসব কি? পূর্ণ, তোর সাকসেস পার্টি। পালক, মানে তোমরা? রোদ, আমরা তোমার আগেই জেনে গিয়েছিলাম। পালক, কিন্তু কিভাবে? পূর্ণ, তুই হয়তো ভুলে গিয়েছিস, তোর নুহা ম্যাম আমার মাদার উর্ফে মা হন। পালক, ইস, আমার মাথায় ছিল না। রোদ, তো কেমন লাগলো সারপ্রাইজ? পালক, অনেক অনেক সুন্দর, কিন্তু এত কিছু করার প্রয়োজন ছিল না। রোদ, অবশ্যই প্রয়োজন ছিল। তোমার লাইফের ছোট বড় সব সাকসেস সেলিব্রেট করার মতো। কারণ আমার লাইফে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কেউ না। পূর্ণ, ও হ্যালো মিস্টার রোমিও, আমিও আছি এখানে। ওকে, আপনি শুধু আইডিয়া দিয়েছেন, বাকি সব কাজ আমি একা করেছি। দ্য গ্রেট পূর্ণ।
রোদ তুই একা করেছিস? অবাক হয়ে, লজ্জা করে না এতগুলো মানুষের সামনে মিথ্যা বলতে? তুই শুধু কেক বানিয়েছিস, এই সব ডেকোরেশন করেছি আমি। এসেছে ক্রেডিট নিতে। পূর্ণ তো কেক বানানো কি সহজ কাজ নাকি? কত সময় আর পরিশ্রম ব্যয় হয় তুই জানিস? ওহো, তুই জানবি কিভাবে? তুই তো পানি গরম করতে গেলেও পুরো কিচেন উড়িয়ে ফেলবি। রোদ তুই আমাকে আন্ডার এস্টিমেট করছিস? পূর্ণ হ্যাঁ করছি। দুজন ঝগড়া শুরু করেছে। পালক মাথায় হাত দিয়ে বসে পড়ে চেয়ারে। পালক শুরু হয়ে গেছে এদের। অসহায় ভাবে একটা মেয়েকে স্ট্রেচারে করে হসপিটালে প্রবেশ করছে তার পরিবার। মেয়েটি বয়সে অতটা বড় না, 15 বছর হবে তার। সম্ভবত মেয়েটি পায়ে ব্যথা পেয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, ব্যথা সহ্য করে শান্তভাবে শুয়ে আছে সে স্ট্রেচারে। এইদিকে তার পরিবারের সদস্যদের অবস্থা করুণ চিন্তায়। মেয়েটির জায়গায় অন্য কেউ হলে হয়তো কাঁদতে কাঁদতে ভাসিয়ে ফেলত। খবর পেতেই নিজের কেবিন থেকে বেরিয়ে আসে ঈশান। গায়ে এপ্রন জড়ানো, গলায় স্টেথোস্কোপ, চোখে প্রিসক্রিপশন আই গ্লাস। দ্রুত মেয়েটির সামনে এসে দাঁড়ায় ঈশান। ঈশান, কি হয়েছে পেশেন্টের? পরিবারের সদস্যদের জিজ্ঞেস করল। পড়ে গেছে মেয়েটির বাবা। ঈশান, কিভাবে? সুইসাইড করতে চেয়েছিল। ঈশান, সুইসাইড? অবাক হয়ে, কিন্তু কেন? বকা দিয়েছিলাম তাই রেগে। ঈশান মেয়েটির বাবার কথা শুনে হেসে দেয়। মেয়েটি মাথা নিচু করে আছে। ঈশান ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ঈশান, ওকে ভিতরে নিয়ে যাও। নার্সকে, আর আপনি চিন্তা করবেন না, সুস্থ হয়ে যাবে আপনার মেয়ে। মেয়ের বাবাকে। ঈশানও কেবিনের ভিতরে চলে গেল। মেয়েটি একইভাবে চুপ করে আছে। এমন না যে তার কষ্ট হচ্ছে না, হয়তো অভিমানে নিজের ব্যথাটা দমিয়ে রাখার চেষ্টা করছে ও। মেয়েটির পা আগে এক্সরে করা হয়, তারপর রিপোর্ট দেখে পায়ে প্লাস্টার করা হয় ওর। ঈশান নিজে মেয়েটির পায়ে প্লাস্টার করছে। ঈশান, নাম কি তোমার? রিমা। ঈশান, তো রিমা, এতটুকু বয়সে সুইসাইড করার চিন্তা কিভাবে মাথায় আসলো তোমার? কাজ করতে করতে। রিমা, আমি আব্বু আম্মুকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভুলে পা পিছলে পড়ে গেছি। কাদো কাদো গলায়। ঈশান, ওহ, তো এই ব্যাপার। মৃদু হেসে। ঈশানকে হাসতে দেখে রিমা কপাল কুঁচকে ফেলে। রিমা, আপনি হাসছেন কেন? ঈশান, তোমার কথা শুনে একজনের কথা মনে পড়ে গেছে তাই হাসছি। রিমা, কার কথা? ঈশান, সামওয়ান স্পেশাল। একদম ড্রামা কুইন। নিজের কথা মানানোর জন্য সবকিছু করতে পারে। এমনকি একদিন ছাদে দাঁড়িয়ে তোমার মতো সুইসাইড করার ড্রামাও করছিল, কিন্তু ভাগ্য ভালো আমি পৌঁছে গিয়েছিলাম আর ওর হাত ধরে নিয়েছি। না হলে তোমার মতো ও। হেসে। রিমা, ও কোথায় এখন? ঈশান, অনেক দূরে। কিন্তু খুব শীঘ্রই আমার খুব কাছে হবে। রিমা, লং ডিস্টেন্স লাভ। মজা করে। ঈশান, হয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে, নেক্সট টাইম আর এমন পাগলামি করবে না, ঠিক আছে? রিমা, হুম। মাথা নাড়িয়ে। ঈশান, গুড গার্ল। হঠাৎ ঈশানের কিছু একটা মনে পড়ে যায়। হাতের ঘড়ি চেক করে চমকে যায় ও। ঈশান, ওহ নো, 6টা বেজে গেছে। ফাংশন শুরু হয়ে গেছে মেবি। নার্স। ঈশান নার্সকে সবকিছু বুঝিয়ে দিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সিডনি ড্রামা স্কুল। সিডনি ড্রামা স্কুল। আজকে স্কুলে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের ফেয়ারওয়েল। সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারও বড় করে আয়োজন করা হয়েছে। স্কুলের বেস্ট কিছু স্টুডেন্টদের মধ্যে প্রতিযোগিতার আয়োজনও হয়েছে। আর এই ড্রামা স্কুলের সব বেস্ট স্টুডেন্টদের মধ্যে আরশি চৌধুরী অন্যতম। একে একে সব পার্টিসিপেটরা পারফর্ম করে চলে যাচ্ছে।
এখন আরশির নাম্বার। ও স্টেজে উঠেই এত মানুষের ভিড়ে ঈশানকে খুঁজছে। ঈশান দৌড়ে এসে নিজের সিটে বসে। ওকে দেখে হাসি ফুটে ওঠে আরশির ঠোঁটে। নিজের গিটার হাতে নিয়ে ক্যারিওকের সামনে বসে পড়ে ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ দুটো আলতো করে বন্ধ করে ঠোঁটে মৃদু হাসি টেনে নেয় আরশি, তারপর গাইতে শুরু করে। I like your eyes, you look away when you pretend not to care. I like the dimples on the corners of the smile that you wear. I like you more, the world may know, but don't be scared, 'cause I am falling deeper. Baby, be prepared. I like your shirt, I like your fingers. Love the way that you smell. To be your favorite jacket, just so I could always be near. I loved you for so long. Sometimes it's hard to bear. But after all this time, I hope you wait and see. আরশি চোখ বন্ধ করে পূর্ণর সাথে ওর কাটানো মুহূর্তগুলো মনে করছে। ওর গানের প্রতিটা শব্দে যেন পূর্ণকে বর্ণনা করছে ও। Love you every minute, every second. Love you everywhere and any moment. Always and forever I know. I can't quit you. 'Cause baby you are the one. I don't know how. I love you till the last of snow disappears. Love you till a rainy day becomes clear. Never knew a love like this. Now I can't let go. I am in love with you. And now you know. গান শেষ হতেই হাততালির শব্দে পুরো স্টেডিয়াম ভরে ওঠে। আরশি চোখ খুলে দাঁড়িয়ে যায়। আরশি স্টেজের পেছনে চলে যায়। কারণ কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট বলা হবে। আরশি স্টেজের পেছনে আসতেই ওর বন্ধুরা ওকে ঘিরে ধরে। লিজা, এত সুন্দরভাবে এত কঠিন গানটা কিভাবে কমপ্লিট করলি আরশি? আমি অবাক তোর পারফরমেন্স শুনে। আরশি, এই গানটা আমার প্রিয়, তাই এটা গাওয়া আমার জন্য মোটেও কঠিন ছিল না। লিজা, সেটা বুঝলাম, কিন্তু সত্যি করে বলতো কার কথা ভেবে গাইছিলি তুই? আরশি, এটা একটা সিক্রেট। লিজা, আমরা তোর বেস্ট ফ্রেন্ড আরশি। আমাদের কাছে কিসের সিক্রেট? বল না মানুষটা কে? আরশি, আই এম রিয়েলি সরি মাই বেস্ট ফ্রেন্ডস। কিন্তু আমি একজনকে প্রমিস করেছি, আর আরশি নিজের প্রমিস কখনো ভাঙে না, আর আমি জানি সেও নিজের প্রমিস মনে রেখেছে। লিজা, কার কথা বলছিস? আর কিসের প্রমিস? আরশি, ইটস আ সিক্রেট বলেই হেসে দেয় ও। হোস্ট স্টেজে উঠে রেজাল্ট অ্যানাউন্স করেন। ঈশান আর আরশি ফিঙ্গার ক্রস করে উৎসুক চোখে তাকিয়ে আছে হোস্টের দিকে। আজকের কম্পিটিশনে সবচেয়ে বেশি মার্ক পেয়ে কম্পিটিশন জিতে এই বছরে সিডনি ড্রামা স্কুলের বেস্ট স্টুডেন্টের খেতাব জিতেছে আরশি চৌধুরী। নামটা নিতেই আরশি আর ঈশান দুজনেই খুশিতে লাফিয়ে ওঠে। আরশিকে ওর প্রিন্সিপাল ব্যাজ পরিয়ে দেয় আর ওকে নিজের স্পিচ দেওয়ার জন্য বলেন। আরশি, আজকে আমি একমাত্র আমার ঈশান ভাইয়ার জন্য এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কারণ আমার ঈশান ভাইয়া আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্টার। ঈশান ভাইয়া না থাকলে হয়তো আমি সিডনির ড্রামা স্কুলে না সিডনির কোনো একটা বিজনেস স্কুলে থেকে লেখাপড়া করতাম। আমার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যেত। সো থ্যাংক ইউ ঈশান ভাইয়া ফর বিইং ইন মাই লাইফ। ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। আরশি দৌড়ে স্টেজ থেকে নেমে ঈশানকে জড়িয়ে ধরে। ঈশান, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। আরশির মাথায় হাত বুলিয়ে। এইদিকে পূর্ণ আর রোদ মুখোমুখি বসে আছে, আর ওদের দুজনের মাঝে পালক বেচারি ফেসে গেছে। পূর্ণ আর রোদ মনে হচ্ছে চোখ দিয়েই একে অপরকে ভস্ম করে দিবে। পালক কেক খেতেই ওর গলায় আটকে যায় আর কাশতে শুরু করে ও। সাথে সাথে পূর্ণ আর রোদ দুজনেই পানির গ্লাস এগিয়ে দেয় পালককে। পালক কনফিউজড হয়ে যায় কারটা নিবে।
পূর্ণ পালক আমার গ্লাস থেকে খাও। রোদ জি না, আমার গ্লাস থেকে। পালক নিজেই গ্লাসে পানি ঢেলে খেয়ে নেয়। রোদ আর পূর্ণ একে অপরের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করছে। পালক হয়েছে, এখন তোরা ঝগড়া বন্ধ করবি? চেঁচিয়ে। পূর্ণ আমরা ঝগড়া করলাম কখন? রোদ এটা তো আমাদের ভালোবাসা ব্যক্ত করার পদ্ধতি, তাই না পূর্ণ? পূর্ণি কদম। পালক তোরা দুজন আসলেই অদ্ভুত। পূর্ণ নিজের গার্লফ্রেন্ডের জন্য একটু অদ্ভুত তো হতেই হয়। পালক আমিই হয়তো দুনিয়ার সবচেয়ে লাকি মেয়ে যার একটা নয় দুটো বয়ফ্রেন্ড। ওয়াও, তাও এত হ্যান্ডসাম আর কেয়ারিং। একজন আমাকে সুন্দর সুন্দর গিফট দেয়, হসপিটাল থেকে পিক আপ করে, আরেকজন আমার জন্য টেস্টি টেস্টি পেস্ট্রি আর কেক বানায়। প্রাউড ফিল করে। পূর্ণ তা তো ঠিক বললি, তোর জন্য ডাবল অ্যাডভান্টেজ। ওদের কথার মাঝেই পালকের ফোনে কল আসে। পালক হ্যালো আবির বলো। আবির নাম শুনেই পূর্ণ আর রোদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় পালকের দিকে। ফোনে কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করে পূর্ণ, কিন্তু পালক চোখ রাঙিয়ে তাকাতেই ও সরে যায়। কথা বলা শেষ হতেই পালক দেখে পূর্ণ আর রোদ চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। পালক কি হলো? হোঁচকিয়ে। রোদ ছেলেটা কে? পালক আমার ফ্রেন্ড। পূর্ণ তোর কোনো ফ্রেন্ড যাকে আমরাই চিনি না? পালক আরে নিউ কলিগ, গতকালই হসপিটাল জয়েন করেছে। পূর্ণ কি? মা তো এ বিষয়ে আমাকে কিছুই বলল না। রোদ পূর্ণ তুই এক কাজ কর, ছেলেটার কুণ্ডলি বের কর। কে, কোথা থেকে এসেছে, সব ডিটেইলস। পূর্ণ আজকেই সব ডিটেইলস বের করব, ডোন্ট ওয়ারি। পালক তোরা এত পজেসিভ হচ্ছিস কেন? আরে আমরা জাস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। রোদ বেশি কিছু হতে সময় লাগবে না, তাই আগে থেকেই সতর্ক হওয়া উচিত। পালক তোদের এসব অদ্ভুত কাণ্ডের জন্যই আজ অবধি আমি সিঙ্গেল। মানে প্রাইভেসি বলতে কি কিছু নেই আমার নাকি? রোদ প্রাইভেসি? আমাদের মধ্যে কোনো প্রাইভেসি কেন থাকবে? পূর্ণ হ্যাঁ। আর তোর বয়ফ্রেন্ডের কি প্রয়োজন? আমরা দুজন তো আছি তোর বয়ফ্রেন্ড। রোদ অফকোর্স। আমরা দুজন বয়ফ্রেন্ডের থেকে বেশি তোর খেয়াল রাখি, তাহলে তোর বয়ফ্রেন্ড কেন লাগবে? পূর্ণ তাই তো। আমি বলে রাখছি আমাদের তিনজনের মধ্যে আমি কোনো থার্ড পার্টি সহ্য করব না। রোদ থার্ড পার্টি না পূর্ণ, ফোর্থ পার্টি। পূর্ণ হ্যাঁ ওটাই। ওদের দুজনের সাথে তর্ক করে পালক জিততে পারবে না, তা ও ভালোই বুঝে গেছে। পালকের এই মুহূর্তে ইচ্ছে করছে দুটোর মাথায় দুইটা করে চারটা বাড়ি মারতে, যেন দুটোর একটু জ্ঞান হয়। পালক তোরা দুজন আসলেই অদ্ভুত। কপালে হাত রেখে গাড়ি ড্রাইভ করছে রোদ, পাশে পূর্ণ আর পেছনের সিটে পালক বসে আছে। তিনজনের মাঝেই নীরবতা বিরাজ করছে, কেউই কারো সাথে কথা বলছে না। বুঝাই যাচ্ছে একে অপরের সাথে রেগে আছে ওরা। কিন্তু এই নীরবতা পালকের ভালো লাগছে না। ও বিরক্ত হয়ে সামনের দিকে ঝুঁকে এসে গাড়ির মিউজিক প্লেয়ার অন করে দেয় আর ভলিউম বাড়িয়ে দেয়। Savage love. Did somebody break your heart? Looking like an angel, but you a savage love. পালক মিউজিকের সাথে সাথে গাইছে আর নাচছে। পূর্ণ রাগী ভাব নিয়ে পালকের দিকে তাকাতেই পালকের নাচ বন্ধ হয়ে যায়। পালক বুঝতে পারছে যে পূর্ণ এখন সিরিয়াস মোডে চলে গেছে। ওকে রাগালে ওর উপর সুনামি বয়ে যাবে। তাই পালক চুপচাপ বসে থাকে। পূর্ণ গান বন্ধ করে দেয়। আবারও চারপাশ নীরব হয়ে যায়। পরিবেশ স্বাভাবিক করার জন্য পালক গলা পরিষ্কার করে আমতা আমতা করে বলতে শুরু করে। পালক উহুম উহুম। গাইজ কালকের জন্য কি প্ল্যান করেছিস? রোদ কালকের জন্য প্ল্যান? অবাক হয়ে কেন, কালকে কি কোনো স্পেশাল ডে? পালক শুধু স্পেশাল? অনেক অনেক স্পেশাল ডে কালকে।
পূর্ণ কালকে ভ্যালেন্টাইন্স ডে তো না, ফ্রেন্ডশিপ ডেও না, প্যারেন্টস ডেও নয়, ইন্ডিপেন্ডেন্স ডেও না, তাহলে কেমন স্পেশাল ডে? রোদ আমারও মনে পড়ছে না। পালক তোদের সত্যি মনে নেই? আহত কণ্ঠে, মনে করার চেষ্টা কর। রোদ ও হ্যাঁ মনে পড়েছে। পালক সত্যি? রোদ হ্যাট। কালকে আমার ঢাকা যেতে হবে স্কুলের কাজে। অনেক বড় দায়িত্ব, এটা ভুলেই গিয়েছিলাম। বাসায় গিয়ে ফাইলগুলো চেক দিতে হবে। রোদের কথা শুনে পালকের খুশি মুখ চুপসে যায়, সাথে রাগও উঠছে ওর। পূর্ণ আমারও মনে পড়ে গেছে, কালকে আসলেই স্পেশাল একটা দিন। পালক আমি জানতাম অ্যাটলিস্ট তুই ভুলবি না। খুশি হয়ে পূর্ণ আরে ভুলব কেন? কালকে আমার ক্যাফের জন্য অনেক বড় অর্ডার এসেছে। অর্ডারটা কমপ্লিট করতে অনেক কাজ করতে হবে আমার কাল। পালক তুই রেগে? পালক কিছু বলল না, মুখ ফুলিয়ে চুপচাপ বসে রইল। বাসার সামনে গাড়ি থামাতেই নেমে পড়ে ও। রোদ পালক আগামীকাল আমি তোমাকে হসপিটাল থেকে পিক করতে পারবো না, সরি। পালক লাগবে না। মুখ ফুলিয়ে পূর্ণ আমিও কালকে তোকে সময় দিতে পারবো না। সরি সুইট হার্ট। পালকং দূরে গিয়ে মর যা এখান থেকে, গেট আইটট চেঁচিয়ে। পালকের চেঁচানো শুনে রোদ দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। পালক রেগে ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলতে শুরু করে, পালক শয়তানগুলো আমার বার্থডে ভুলে গেছে। দেখে নেব তোদের, বিড়বিড় করে ভিতরে চলে যায় পালক। পূর্ণ আর রোদ হেসে গড়াগড়ি খাচ্ছে। বুঝাই যাচ্ছে ওরা ইচ্ছে করে পালককে রাগিয়েছে। রোদ আমার অ্যাক্টিং কেমন ছিল? পূর্ণ ভালো, বাট আরেকটু ভালো হতো। কিন্তু চিন্তা করিস না, আমি শিখিয়ে দিব। রোদ তুই শিখাবি আমাকে? ওভার অ্যাক্টিং এর কারখানা। পূর্ণ ওভার অ্যাক্টিং? রেগে কথা বলবি না আমার সাথে তুই। অন্য পাশে মুখ ঘুরিয়ে রোদ সেইম হেয়ার। রোদ আবারও মিউজিক প্লেয়ার অন করে ভলিউম বাড়িয়ে দেয় আর জোরে জোরে গানের লিরিক্স গাইতে থাকে পূর্ণকে রাগানোর জন্য। রোদ সেভেজ লাভ, ডেড সাম্বডি, ব্রেক ইয়োর হার্ট। পূর্ণ হেসে দেয়, সাথে রোদও। এরা দুজন যত দ্রুত রাগ করে তার চেয়ে দ্রুত এদের রাগ ভেঙেও যায়। পূর্ণ পালকের কথা ভেবে ক্ষমা করে দিলাম। রোদ আমিও। হেসে এইদিকে পালক গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় প্রবেশ করে। পালকের বাবা ড্রয়িং রুমে বসে কারো সাথে কথা বলছেন ভিডিও কলে। পালক আসতেই উনি উঠে যান আর পালকের কাছে চলে আসেন। তৌহিদ, পালক মামনি দেখ কে কল করেছে। পালক কে? তৌহিদ ঈশান। নামটা শুনেই হাসিমাখা মুখ থেকে হাসিটা গায়েব হয়ে যায় পালকের। তৌহিদ সাহেব পালকের সামনে ফোন এগিয়ে দেন। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা নিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে পালক। ফোনের স্ক্রিনে তাকাতেই ঈশানকে দেখতে পায় ও। পালক কেমন আছো? ঈশান ভালো আছি পালক। তুমি কেমন আছো? পালক ভালো। ঈশান কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমার ফোনে কল করেছিলাম কিন্তু ফোন বন্ধ ছিল। পালক বন্ধুদের সাথে ছিলাম। হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, খেয়াল করিনি। ঈশান ওহ, সমস্যা নেই। ডিনার করেছ? পালক এখন মাত্র সন্ধ্যা, এই টাইমে কেউ ডিনার করে নাকি? হেসে কথাটা বলে নিজেই বোকা বনে গেছে ঈশান। আসল কথা হচ্ছে ও বুঝতেই পারছে না কিভাবে আর কি বলবে পালককে, তাই উল্টা পাল্টা প্রশ্ন করছে। দুজনেই চুপ করে আছে, হয়তো বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। পালক হয়তো তোমার কাছে বলার মতো কিছু নেই। আমারও কাজ আছে, রাখছি তাহলে। ভালো থেকো। ঈশানের কিছু বলার আগেই পালক কল কেটে দেয়। ফোন কেটে দিতেই ঈশানের মন খারাপ হয়ে যায়। ঈশান বলার মতো অনেক কিছু আছে পালক, কিন্তু হয়তো তুমি আর সেগুলো শুনতে চাও না।
মন খারাপ করে, জানি আমাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু সমস্যা নেই, খুব শীঘ্রই দূরত্বটুকু শেষ হয়ে যাবে। মৃদু হেসে ঈশান ফোন রেখে উঠে আরশির রুমের দিকে চলে গেল। আরশি ফোনে গান ছেড়ে সাথে সাথে গান গাইছে আর লাগেজ গুছাচ্ছে। ঈশান দরজায় দাঁড়িয়ে ওকে দেখছে আর হাসছে। ঈশান, আমার থেকে বেশি এক্সাইটেড তো তোকে লাগছে। আরশি, অবভিয়াসলি তোমার থেকে বেশি এক্সাইটেড আমি। ঈশান, কারণটা কি? আরশি, বলা যাবে না, এটা সিক্রেট। ঈশান, 6 বছর ধরে শুনছি এই সিক্রেটের কথা, অথচ আজ অবধি জানতে পারলাম না যে সিক্রেটটা আসলে কি। আরশি, কারণ সিক্রেট হয়ই কাউকে না জানানোর জন্য। যেমন তোমার সিক্রেট, তুমি আর তোমার ডায়েরি ছাড়া কেউই জানে না। ইভেন আমাকেও নিজের ডায়েরিটা পড়তে দাও না তুমি। ঈশান, তোর সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। ঈশান হার মেনে রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে যেতেই ও রুনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। উনাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নেয় ঈশান, তখনই উনি বলে ওঠেন, রুনা, তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছ? ঈশান, রুমা, ওই অসভ্য মেয়েটার জন্য কেন নিজের জীবন নষ্ট করতে চাইছ ঈশান? এখনো সময় আছে, পা পিছিয়ে নাও। ভুল করছো তুমি, এটার জন্য পচতাতে হবে তোমায়, আর আমি এটা চাই না। ঈশান, ভুল তো আমি করেছি আর তার জন্য আজ অবধি পচতাচ্ছি। কিন্তু এখন সময় নিজের ভুলগুলো সংশোধন করার। রুনা, পাগল হয়ে গেছো তুমি ঈশান। তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ঈশান, পাগল তো এত বছর ছিলাম আমি আপনার কথা বিশ্বাস করে। আপনি আসলেই অস্কার প্রাপ্য অভিনয় করেছেন। ঈশানের কথা শুনে রুনা নিজের চোখ নামিয়ে নেন। ঈশান তাচ্ছিল্য হেসে আবার বলতে শুরু করে, ঈশান, আর যেখানে আমার ক্যারিয়ারের প্রশ্ন, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। ঈশান আর কথা না বাড়িয়ে চলে যায়। রুনা রেগে ডাইনিং টেবিল থেকে পানির জগ তুলে ফ্লোরে আছাড় মারেন। পুরো জগ চুরমার হয়ে ফ্লোরে ছড়িয়ে পড়ে। এইদিকে ঈশানের সাথে কথা বলা শেষ করে ছাদে চলে আসে পালক। ঈশানের সাথে এভাবে কথা বলে ওর নিজের কাছেও খারাপ লাগছে। কিন্তু এত বছরের জমিয়ে রাখা রাগ আর অভিমান বাড়তে বাড়তে এতই বেড়েছে যে এখন আর সেটাতে পালকের নিয়ন্ত্রণ নেই। পালক, যারা নিজের প্রমিস ভাঙে আমি তাদের সবচেয়ে বেশি ঘৃণা করি। তুমিও তাদের মধ্যেই একজন ঈশান ভাইয়া। পালকের এখনো মনে পড়ে 6 বছর আগের সেই দিনটা, যেদিন ঈশানের ফিরার কথা ছিল কিন্তু ও ফিরেনি। ফিরোজ সাহেব একা ফিরেছিলেন। ফ্ল্যাশব্যাক। পালক সকাল থেকে ঈশানদের বাসা পরিষ্কার করছে। আজকে ঈশান ফিরে আসবে তাই পালক অনেক খুশি। পালক সবকিছু আগের মতোই পারফেক্ট হয়ে গেছে। গাড়ির শব্দ কানে আসতেই দৌড়ে নেমে আসে পালক। কিন্তু গাড়ি থেকে শুধু ফিরোজ সাহেব একা নামেন। পালক আশেপাশে তাকিয়ে ঈশানকে খোঁজে কিন্তু কোথাও দেখে না ওকে। পালক দৌড়ে ফিরোজ সাহেবের সামনে আসে আর জিজ্ঞেস করে, পালক আঙ্কেল, ঈশান ভাইয়া কোথায়? ঈশান ভাইয়া কি আলাদা গাড়ি করে আসছে? ফিরোজ কি বলবেন বুঝতে পারছেন না। পালকের মাথায় হাত বুলিয়ে বলেন উনি, ফিরোজ, ও আসবে না। পালক, পালক আসবে না মানে? অবাক হয়ে ফিরোজ, আসবে না। ও ওখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে রেখে নিজের মাকে বেছে নিয়েছে ও। যে মা ওকে ফেলে চলে গিয়েছিল সে মাকে। অভিমানী স্বরে, পালক, আপনি মজা করছেন তাই না? কাদো কাদো গলায় ফিরোজ সাহেব কোনো উত্তর দিলেন না। চুপ করে রইলেন। পালকের অনুভূতিগুলো রাগ, কান্না, অভিমান সব মিলিয়ে অগোছালো হয়ে যাচ্ছে। ওর কান্নাও আসছে না আজ। পালক চুপচাপ বাসার ভিতরে চলে যায়। চুপচাপ গিয়ে ছাদে বসে থাকে ও। বিকেলে একা বসে আছে পালক, তখনই ওর দুই পাশে দুজন বসে।
পাশে তাকিয়ে পালক রোদ আর পূর্ণকে দেখতে পায়। পূর্ণ আমারও মন খারাপ। রোদ আমারও। পূর্ণ কিন্তু এখন যা হয়েছে তা হয়েছে। মন খারাপ করলে কি সব ঠিক হয়ে যাবে? রোদ তাই তো। আমি 3টা ফর্ম এনেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে না যে পালক আর ভর্তি হতে চায়। পূর্ণ তাহলে তো ফর্মটা কোনো কাজের না। তুই এক কাজ কর, ওটা আমায় দিয়ে দে। রোদ কেন? পূর্ণ প্লেন বানাবো। এটা তো এখন আর কোনো কাজের না তাই। রোদ ফর্মটা পূর্ণকে দিতে নিলেই পালক ছো মেরে ওটা নিয়ে নেয়। তারপর চোখ মুছে বলে, পালক শখ কত আমার ফর্ম দিয়ে প্লেন বানাবে। রোদ যে নেই তার জন্য মন খারাপ না করে যারা আছে তাদের সাথে খুশি থাকাটা বেশি ভালো, তাই না? পূর্ণ তাই তো। আর আজকে আমি প্রমিস করছি পালক যে আমি সবসময় তোর পাশে থাকব যে কোনো পরিস্থিতিতে। কখনো আমার জন্য কাঁদতে হবে না তোর। রোদ আমিও প্রমিস করছি। আমরা দুজন তোর অনেক ভালো খেয়াল রাখব। কখনো মন খারাপ হতে দিব না। পূর্ণ একদম। বর্তমানে পালক সব মানুষ তার প্রমিস রাখতে পারে না। বাট আই এম লাকি যে পূর্ণ আর রোদের মতো বেস্ট ফ্রেন্ড আছে আমার। আমার আর কিছু চাই না। ঠোঁটে হাসি টেনে। একটা ছোট সিক্রেট ছিল। বছরের পর বছর ধরে একটু একটু করে জমতে থাকা সিক্রেট। সযত্নে তুলে রাখা সিক্রেট। পাছে কেউ জেনে যাবে তাই কত শত কথার প্রলেপ লাগানো। যদিও সিক্রেট আয়তনে মাত্র কয়েকটা শব্দের, তবে গভীরতা আলোকবর্ষ অতিক্রম করবে হয়তো। কলমের কালি থেকে ডায়েরির পাতাগুলোর বাকি নেই সেই সিক্রেট জানতে। সঙ্গী ছিল রংতুলি, ডায়েরি, একটা পেন্সিল, কাঁচা হাতের আঁকা একই মানুষের কিছু ছবি আর আমার একাকিত্ব। দিনের শুরুটা সেই সিক্রেটকে দিয়েই হতো। কিছুটা রাস্তা একসাথে হাঁটা, আবার সেই একই রাস্তা দিয়ে একসাথে ফেরা। সাইকেলে চড়ে পুরো পথ গল্প করা। একগাল মিষ্টি হেসে চোখ দিয়ে সেই সিক্রেটকে আলিঙ্গন করার অসফল চেষ্টা। এই তো এমন কিছু ছোট ছোট ঘটনাকে ঘিরে গড়ে উঠেছিল কিছু সিক্রেট। কিন্তু এ কেমন সিক্রেট? একটা ক্লাসরুম, পাশাপাশি দুটো ডেস্ক, আর 9 বছরের এই অপ্রকাশিত গল্প সবাই জানত। তবুও এটা সিক্রেট। কারণটা জেনেও এই সিক্রেট সবার কাছে অজানা ছিল। অবুঝ মনের ছোট্ট অনুভূতিগুলোর সংমিশ্রণে গড়া আমার এই ছোট্ট সিক্রেট। 9 বছর ধরে হৃদয়ের গভীরে তালাবদ্ধ করে রাখা সিক্রেট। বছরের পর বছর পেরিয়ে ধুলো জমে গেছে তবুও হৃদয়ের গভীরে সযত্নে আগলে রাখা সিক্রেট। কিন্তু এখন অপেক্ষার অবসান হবে। ধুলো জমা তালাটা ভেঙে হৃদয়ের অনুভূতিগুলোকে মুক্ত করা হবে। অবশেষে আমার সিক্রেটটা মুক্তি পাবে। খোলা আকাশে নিঃশ্বাস নিবে, সব বাধা পেরিয়ে তার হৃদয় স্পর্শ করবে। লেখাগুলো শেষ করে ডায়েরিটা বন্ধ করে দিল ঈশান। পাশের সিটে আরশি ঘুমাচ্ছে। প্লেনের ছোট জানালা দিয়ে বাইরে তাকায় ও। আকাশে ভেসে থাকা মুক্ত মেঘগুলো দেখতে ভালোই লাগছে ঈশানের কাছে। আজকে নিজেকে এই মেঘের মতোই মুক্ত মনে হচ্ছে ওর। মেঘগুলো যেমন মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে তেমনি ঈশানও মুক্ত হয়ে নিজের ঠিকানায় উড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পার করে অবশেষে প্লেন বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করল। ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে ঈশানের। ঈশান, আমি ফিরে এসেছি পালক। কেবিনে মুখ ফুলিয়ে বসে আছে পালক। সকাল থেকে বাড়ির সবাইকে মনে করানোর চেষ্টা করেছে পালক যে আজ ওর জন্মদিন, কিন্তু কারো কথাটা মনে নেই। তাই রাগ অভিমান নিয়ে বসে আছে ও। পূর্ণ আর রোদ দুজনকেই কল করেছে পালক, কিন্তু কারো কাছে সময় নেই ওর জন্য। পালক, আজকে আমার জন্মদিন অথচ কারো মনে নেই। সারপ্রাইজ তো দূরের কথা, একটু উইশ করলেও আমি খুশি হতাম, কিন্তু কারো তো মনেই নেই। কেমন ফ্যামিলি, কেমন ফ্রেন্ড, সবগুলোর আইকিউ লেভেল শূন্য। রেগে
কেবিনের দরজা নক হতেই সোজা হয়ে বসে পালক। নার্স এসেছে। নার্স ম্যাম, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। পালক, কে? আমি বলেই কেবিনে প্রবেশ করল টিয়া। পালক টিউ উঠে টিয়াকে জড়িয়ে ধরে। টিয়া, কেমন আছিস? পালক, দেখতেই পারছিস অনেক ভালো আছি। এখন বল, তোর ট্রিপ কেমন কাটল? টিয়া, বিজনেস ট্রিপ আর কেমন কাটবে? শুধু কাজ আর কাজ। বোরিং, বিরক্ত হয়ে। মাঝে মধ্যে মনে হয় তোর জবটাই বেস্ট। পালক, কথাটা তো ঠিক বললি। টিয়া, আচ্ছা পালক, একটা হেল্প করবি আমাকে? পালক, এনিথিং ফর ইউ, তুই শুধু বল কি হেল্প। টিয়া, আজকে রাতে একটা পার্টি থ্রু করেছে নতুন প্রজেক্টের উপলক্ষে, কিন্তু আমার কাছে মনের মতো কিছুই নেই পড়ার জন্য। তুই কি আমার সাথে শপিং মলে যাবি প্লিজ? তুই তো জানিস আমি কোনো জিনিস চয়েজ করতে পারি না, তুই সাথে থাকলে হেল্প হবে আমার। পালক, আচ্ছা ঠিক আছে, আমি ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছি আগে। টিয়াট, আমি আগেই উনাকে বলে রেখেছি, উনি পারমিশন দিয়েছেন। তুই শুধু চল আমার সাথে। টিয়া পালকের হাত টেনে ওকে নিয়ে চলে গেল। সোজা বাসায় না গিয়ে একটা হোটেলে উঠেছে ঈশান আর আরশি। আরশি বুঝতে পারছে না ঈশান বাসায় না গিয়ে এখানে কেন এসেছে। আরশি, তাহলে কি আমরা এখানে থাকব? আশেপাশে ঘুরে। ঈশান, শুধু কিছুক্ষণ। আরশি, কিন্তু কেন? আমরা তো ডিরেক্টলি বাসায় যেতে পারি। ঈশান, কারণ আমরা দুজন পালককে সারপ্রাইজ দিব এজন্য। বুঝেছ এখন? আরশি, ও বুঝেছি। ঈশান ব্যাগ থেকে নিজের ফোন আর কিছু পেপার বের করে বলল আরশিকে। ঈশান, আরও আমি কিছু সময়ের জন্য বের হচ্ছি। সিম নিতে হবে আর কিছু কাজ বাকি আছে কমপ্লিট করতে হবে। তুমি এখানেই থাকবে, ভুলেও বের হবে না। আরশি, কেন? ঈশান, কারণ এই জায়গাটা তোমার অচেনা, যদি হারিয়ে যাও। আরশি, তুমি ভাবছ আমি হারিয়ে যাব? ভাইয়া, আমি বাচ্চা না যে হারিয়ে যাব। ঈশান, না, তুমি বাচ্চা না, বুড়ি হয়ে গেছ। 2 বছর আগের ঘটনা ভুলে গিয়েছ, যেখানে ছোট থেকে বড় হয়েছ সেখানকার রাস্তাই ভুলে গিয়েছিলে, তারপর কোথায় কোথায় খুঁজেছিলাম আমি তোমাকে। জান বেরিয়ে গিয়েছিল আমার। আরশি, ভাইয়া, তখন আমি ছোট ছিলাম। ঈশান, রিয়েলি? 2 বছর আগে ছোট ছিলে আর এখন বড় হয়ে গেছ? আরশি, অবভিয়াসলি, আমার এখন 18 বছর। ভাব নিয়ে। ঈশান, 18 বছরের বুড়ি বাচ্চা। তোমাকে একা রেখে যেতে আমার ভয়ই করে। কে জানে যদি এবার কোনো বেলুনওয়ালার পেছনে পেছনে চলে যাও, তখন কোথায় খুঁজব তোমাকে আমি? আরশি, ভাইয়া, রেগে। ঈশান, না, মানে তোমাকে বিশ্বাস নেই। আরশি, তুমি কি আমাকে আন্ডারএস্টিমেট করছ? তুমি হয়তো জানো না, আমি হচ্ছি ডিকশনারি। ঈশান, যেটায় সব প্রশ্নের ভুল উত্তর দেওয়া। ঈশানের কথা শুনে আরশি চুপ হয়ে যায়। ওর বলার কিছুই নেই এখন। ঈশান, আমি বের হচ্ছি, আমি আসা অবধি রুমেই থাকবে, তুমি বুঝেছ? আরশি, মুখ ফুলিয়ে। ঈশান, গুড গার্ল। পালক আর টিয়া শপিং করছে। অনেক কিছু কেনাকাটা করেছে ওরা। গাউনের স্টোরে গিয়ে সেখান থেকে গাউন চয়েজ করছে ওরা। এতগুলো ড্রেসের মধ্যে একটা লাল রঙের গাউন চোখে পড়ল পালকের। গাউনটায় গোলাপ ফুলের কারুকাজ আর এক সাইডে গোলাপ লাগানো, মনে হচ্ছে আসল ফুল। টিয়া, ওয়াও পালক, এটায় তোকে খুব সুন্দর লাগবে। পালক, সত্যি? টিয়া, এক কাজ কর, তুই ট্রায়াল রুম থেকে এটা পরে আসো আর আমি এই সাদাটা পরে নিচ্ছি। পালক, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই দুজন চেঞ্জ করে চলে আসলো। পালক, কেমন লাগছে আমাকে? ঘুরে ঘুরে দেখাচ্ছে। টিয়া, একদম প্রিন্সেসের মতো। তুই এটা পরেই থাক, চেঞ্জ করা লাগবে না।
খুব সুন্দর লাগছে তোকে। পালক ওকে। পালক আর টিয়া আরো কিছু সময় ঘোরাঘুরি করল মলে। পালক হাঁটতে হাঁটতে একটা বড় আয়না দেখতে পেল। আয়নাটার সামনে গিয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখছে পালক। হঠাৎ আয়নায় ঈশানকে দেখতে পায় পালক। দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে ও। পালকের চোখ ছানাবড়া হয়ে যায়। ও অবাক চোখে তাকিয়ে আছে আয়নাটার দিকেই। ও যা দেখছে তা সত্যি কিনা মিথ্যা কিছুই বুঝতে পারছে না। পালক ঈশান ভাইয়া। বিস্মিত হয়ে পালক দ্রুত পেছনে তাকায় কিন্তু কেউ নেই। আশেপাশে ভালো করে খুঁজে পালক কিন্তু ঈশান নেই। হঠাৎ টিয়া চলে আসে। পালকের বিস্মিত মুখ দেখে জিজ্ঞেস করে ও, টিয়া কি হয়েছে পালক? পালক আমি এই মাত্র ওকে দেখলাম। কোথায় চলে গেল? টিয়া কাকে দেখেছিস? পালক কি বলতে গিয়ে থেমে যায়। না ঈশান ভাইয়া কোথা থেকে আসবে এখানে? নিশ্চয়ই ভুল দেখেছি। মনে মনে টিয়া বল কাকে দেখেছিস? পালক ডোরেমনকে। কথা ঘুরানোর চেষ্টা করে। টিয়া ডোরেমন? অবাক হয়ে পালক হ্যাঁ। না মানে একজন ডোরেমনের কস্টিউম পরেছিল তাকে দেখেছি। টিয়া ও সেটা বল। তোর রিয়েকশন দেখে তো আমি ভেবেছিলাম হয়তো কোনো জম্বি দেখে ফেলেছিস তুই। পালক তোর কেনা শেষ? টিয়া হুম। পালক তাহলে যাওয়া যাক। টিয়া হ্যাঁ চল। পালক আর টিয়া মল থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু পালক বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। ওর মনে হচ্ছে এই বুঝি ঈশান ওর সামনে হাজির হয়ে বলবে সারপ্রাইজ পালক। পালক কিছু সময়ের জন্য মনে হলো সত্যিই বুঝি আমি আমার রিয়েল ডোরেমনকে দেখেছি। কিন্তু না, এটা আমার ভ্রম ছাড়া কিছুই না। মনে মনে ঈশান একজনের সাথে দেখা করতে মলে এসেছে। কিন্তু ও জানে না যে পালকও এখানে আছে। পালক ঈশানকে দেখলেও ঈশান পালককে দেখেনি। পূর্ণ বাড়ির গেইনে বেলুন লাগাচ্ছে আর রোদ ওকে সব এগিয়ে দিচ্ছে। টুলের উপর দাঁড়িয়ে আছে পূর্ণ, আর রোদ টুলটা ধরে আছে। কিন্তু টুলটা ঢুল ঢুল করছে কখনো ডানে কখনো বামে। পূর্ণর ভয় নাজেহাল অবস্থা এই বুঝি পড়ে যাচ্ছে ও। পূর্ণ উফ কি করছিস রোদ ভালো করে ধর। যদি আমি পড়ে যাই তাহলে দেখিস তোকে কি করি। রোদ ভয় পাচ্ছিস কেন? পড়বি না আমি আছি তোর। আর পড়লেও আমি তোকে ক্যাচ করে নিব। পূর্ণ হ্যাঁ আমি তো ক্রিকেট বল যেটা তুই ক্যাচ করবি তাই না? রোদ তুই কাজে মনোযোগ দে। পূর্ণ সেটাই করছি। হঠাৎ রোদের কল আসতেই রোদ টুল ছেড়ে দেয় আর ধাপ করে পূর্ণ পড়ে যায়। পূর্ণ চেঁচিয়ে। হঠাৎ ঘটনাটা ঘটে যাওয়ায় রোদ হোঁচকিয়ে দাঁড়িয়ে আছে। রোদ সো সরি ভয় ভয়। পূর্ণ তোর সরির গুষ্টির ষষ্ঠী। পূর্ণ উঠেই রোদের পিছু ধাওয়া দেয়। রোদ বাঁচার জন্য দৌড় দিয়েও লাভ হল না। পূর্ণ পাইপলাইন খুলে সেটার পানি দিয়ে ভিজিয়ে দেয় রোদকে। রোদ ওহ নো চেঁচিয়ে, এই ঠান্ডার মধ্যে তুই আমাকে ভিজিয়ে দিলই শীতে কাঁপছে আর বলছে। পূর্ণ বেশ করেছি। তুই আমাকে ফেলে দিলই কেন? রোদ আমি কি ইচ্ছে করে করেছি? কল এসেছিল তাই খেয়াল ছিল না যে টুল ধরে আছি। পূর্ণ তাহলে ক্যাচ করলি না কেন? তখন তো ঠিকই বলছিলি যে ক্যাচ করবি। রোদ আরে আমি তো এমনিই বলেছিলাম। তুই কি আমার নায়িকা যে আমি তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে ক্যাচ করব? আর তারপর ক্যাচ করার পর ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক প্লে হবে আর লোকে বলবে ব্রোমেন্স চলছে। ইউ পূর্ণ ব্রোমেন্স? তোকে দেখাচ্ছি আমি ব্রোমেন্স কাকে বলে। রোদ সরি তো বললাম। পূর্ণ রোদকে আরো বেশি করে ভিজিয়ে দেয়। আর রোদ ছুটাছুটি করছে। ওদের দেখে মনে হচ্ছে পূর্ণ তার অলস বিড়ালকে গোসল করানোর চেষ্টা করছে। টু বি কন্টিনিউড।